আসসালামু আলাইকুম। আমরা রাইট ফর্ম ভার্ব নিয়ে আলোচনা করতেছিলাম। এর আগের 4টা পর্ব আমাদের ছিল। যারা আগের পর্বগুলো দেখেনি তারা দেখে নেবেন। অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের আমরা 4টা পার্ট করেছি। আজকে আমাদের পার্ট 5 এবং এক্ষেত্রে আমাদের এর আগের যে 4টা পার্ট ছিল সেখানে আমরা মূলত রাইট ফর্ম ভার্বের টেন্স নিয়ে আলোচনা করছি। আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্ট নিয়ে। অর্থাৎ রাইট ফর্ম ভার্বসের মানে পারার জন্য যে কিছু শর্ত রয়েছে, অর্থাৎ এর মধ্যে টেন্স একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এছাড়াও সাবজেক্ট, ভার্ব এবং এগ্রিমেন্টের এই সম্পর্কটা, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্বের মধ্যে সম্পর্কটা ধরতে না পারলে আসলে আমরা রাইট ফর্ম ভার্বটা ঠিকমতো বসাতে পারবো না। তো টেন্স হচ্ছে আমাদের বেসিক, অর্থাৎ ফাউন্ডেশনটা টেন্স থেকেই আসবে। আর পাশাপাশি আমরা যদি রাইট ফর্ম ভার্বসের এই সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট পার্টটাও একটু করে ফেলি তার সাথে, তাহলে রাইট ফর্ম ভার্বসের একটা বেশ মোটামুটি একটা ভালো একটা অংশ আমাদের শেষ হয়ে যাবে। তো দেখি আমরা আমাদের আসলে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্টের মধ্যে কী আছে। আসলে মূল কথা হচ্ছে এখানে আমাদের যে সাবজেক্ট এবং সাবজেক্ট অ্যান্ড ভার্বের মধ্যে যে রিলেশনটা, অর্থাৎ অনেক সময় দেখা যায় ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের উপর বেস করে তার সাথে আমরা ভার্বটা বসাই। অর্থাৎ সাবজেক্ট কেমন হবে তার উপর ডিপেন্ড করে সাধারণত ভার্বটা হয়। এখন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, অর্থাৎ আমরা কখনো কখনো দেখি সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে আমাদের ভার্বটাও সাধারণত সিঙ্গুলার হয়। আর এই এই বিষয়টা রাইট ফর্ম ভার্বের একটা বড় অংশ যদি থাকে। আবার আমরা যদি দেখি যে সাবজেক্ট যদি প্লুরাল হয়, তাহলে আমরা দেখি যে ভার্বটাও প্লুরাল হয়। এখন প্রশ্ন হলো যে সাবজেক্ট সিঙ্গুলার মানে কি, সাবজেক্ট প্লুরাল মানে কি? তো সিঙ্গুলার সাবজেক্ট মানে আমরা বুঝি যে সাধারণত থার্ড পারসন সিঙ্গুলার, যেটাকে আমরা বলি সিঙ্গুলার বলতে আমরা এখানে আসলে মিন করতেছি থার্ড পারসন সিঙ্গুলারকে মিন করতেছি। আর প্লুরাল বলতে তো বহুবচন যেটাই হতে পারে, সেটা থার্ড পারসন বহুবচন হতে পারে। আবার ফার্স্ট পারসন থেকেও একটা বহুবচন আছে, উই। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি বহুবচন হয় বা প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হয়। তো এই যে ব্যাপারটা, এইটাই মূলত একটা পার্ট, মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আরও কিছু পার্ট আছে। যেমন অনেক সময় সাবজেক্টকে কী বলা যায় যে সাবজেক্টের অবস্থান অনুযায়ী অনেক সময় ভার্ব নির্ধারিত হয়। অর্থাৎ একটা বড় অংশ থাকে সাবজেক্টের, কখনো কখনো দেখা যায় যে সাবজেক্টটা ছোট হয়। হ্যাঁ, অর্থাৎ একটা নাম দিয়ে সাবজেক্টও যেতে পারে, যেমন শি গোস। তো এই যে শি, জাস্ট একটা শি একটা প্রোনাউন দিয়ে হয়ে গেছে। আবার অনেক সময় একটা নাম দিয়ে হয়ে যায়, যেমন কামাল গোস, এরকম। কিন্তু আমাদের তো এত সহজতা থাকে না। আমাদের ইংরেজি যারা একটু কম বুঝি বা যাদের ব্যাপক সমস্যা, তারা সাধারণত এই ছোটো ছোটো বিষয়গুলো আমরা জানি অলমোস্ট। কিন্তু সমস্যাটা হয় কোথায়? যখন সাবজেক্ট একটু বড় হয়ে যায়। অর্থাৎ বড় ধরনের যখন সাবজেক্ট আমরা দেখি, আসলে সাবজেক্ট বড় হয় না, মানে সাবজেক্টটাকে আরও অন্য অন্য কিছু দিয়ে যুক্ত করে সাবজেক্টটাকে একটু লেন্দি করে দেওয়া হয়। তো বড় ধরনের সাবজেক্টগুলো যখন হয়, তখন সাধারণত আমরা ওগুলো মিলাতে পারি না, কিংবা দেখা যায় সাবজেক্ট চিনতেই পারি না, অথবা চিনলেও অনেক সময় আসল সাবজেক্টটা ধরতে পারি না। যেমন এক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে অনেক কিছু দিয়ে যুক্ত হয়, প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়। যেমন বলা হলো দি স্টুডেন্টস অফ দিস স্কুল। তাহলে এই যে একটু বড় হয়ে গেছে, সাবজেক্টটা বড়। আগে এখানে এরকম ছিল শুধু স্টুডেন্টস, এখানে একটু অফ দিয়ে একটু লেস যুক্ত করে দিছে, যে স্কুলের ছাত্রছাত্রীরা। তাহলে স্টুডেন্টস এখানে সাবজেক্ট। আমরা অনেক সময় এই অংশটা যদি সাবজেক্ট আকারে বসে, তাহলে আমরা এরপর যদি ভার্ব বসে তাহলে আমরা বসাবো গো, কারণ স্টুডেন্ট তো বহুবচন। তো সাবজেক্টটাও আমার, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না, প্লুরাল, তো ভার্বটাও প্লুরাল হবে। যেখানে বলছিলাম যে প্লুরাল হলে প্লুরাল হয়, এরকম। অর্থাৎ এই যে একটু বড় বড় সাবজেক্ট হয়, এর সাথে সম্পর্কটা কী ভার্বে বা আইডেন্টিফাইটা কীভাবে করবো, এই জিনিসগুলো নিয়ে আসলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আলোচনা হয়। আর এক্ষেত্রে মূল কথা হচ্ছে যে সেন্টেন্স কনস্ট্রাকশন, এগুলো দরকার আছে। তাহলে আমরা এগুলো জাস্ট প্রাথমিক আলোচনা করলাম বোঝার জন্য। এখন আমরা বেসিক নিয়মগুলোতে চলে যাই, যে আমরা নিয়মগুলো করার সাথে সাথে আমরা বুঝতে পারবো যে কোন সাবজেক্ট আসলে কীভাবে হয়। তাহলে আমরা যদি রুলস দিয়েই বলি, তাহলে রুল ওয়ান। এক্ষেত্রে আমরা একদম সহজ দিয়ে শুরু করি। যারা একটু দুর্বল তারা দেখেন যে প্রায়শই দেখা যায় যে সাবজেক্ট, আমি সংক্ষেপে লিখতেছি, সাবজেক্ট অনেক ক্ষেত্রে প্রিপোজিশন দিয়ে যুক্ত হয় বা হতে পারে। তো এক্ষেত্রে একটু আগে আমি দেখাই আসছি, যেমন অফ দিয়ে যুক্ত হয়েছে, অফ প্রিপোজিশন। তাহলে এরকম প্রিপোজিশন দিয়ে কিন্তু একাধিক সাবজেক্ট যুক্ত হতে পারে। যেমন আমরা একটু বড় উদাহরণ নেই, যেমন বলা হয়েছে
যে দি গার্ল ইন দিস রুম, অর্থাৎ এই কক্ষে থাকা বালিকাটি বলা হচ্ছে সিংস ওয়েল, ভালো গান গাইতে পারে। তাহলে এখন দেখেন আমাদের ভার্ব কিন্তু এটা, অর্থাৎ আমাদের মেন ভার্ব, বাক্যের যে বেসিক ভার্ব সেটা কিন্তু এটা, কিন্তু আমাদের তার সাথে সাবজেক্টের সম্পর্ক দেখেন, সাবজেক্ট এইখানে দ্য গার্ল, এটা হলো সাবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্টটা কোথায় আর ভার্বটা কোথায়? অর্থাৎ মাঝখানে যে যে জিনিসগুলো যুক্ত করে দেয় ইন প্রিপোজিশন, কিন্তু এই প্রিপোজিশন দিয়ে এরকম কখনো কখনো ফ্রেজ যুক্ত করে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে থাকতে পারে, এবং সেক্ষেত্রে আমরা তখন কিন্তু অনেক সময় অনেকে যারা ইংরেজি দুর্বল বা যারা কম বোঝেন তারা কিন্তু দেখা যায় এই জিনিসগুলো হতে পারে না। অনেকে মনে করে রুম সাবজেক্ট, হ্যাঁ আমি যদি এখানে বলতাম গার্লস, হ্যাঁ আমি যদি এখানে গার্লস অ্যাজ দিতাম তাহলে কিন্তু এখানে হয়তো সিং, কারণ আমরা জানি যে যদি এটা প্রেজেন্টে হয়, অর্থাৎ বর্তমান, আমরা যদি প্রেজেন্ট টেন্স চিন্তা করি আমাদের মূল আলোচনার বিষয়বস্তুটা কিন্তু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, অর্থাৎ সিঙ্গুলার ভার্বগুলোকেই আমরা মূলত ফ্যাক্ট মানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে সিঙ্গুলার ভার্বটাকে আমরা রিলেট করব। আর যারা একটু যদি আমি বলি, অর্থাৎ যারা একেবারে নতুন বা ইংরেজি বুঝতে চান তাদের জন্য বলি, আসলে সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কি বুঝি, সিঙ্গুলার ভার্ব আসলে কি? এইটা হচ্ছে আমাদের যখন আমরা ভার্ব ব্যবহার করি ইজ, হ্যাঁ কখনো ব্যবহার করি ওয়াজ, কখনো আমরা ব্যবহার করি হ্যাজ, কখনো আমরা ব্যবহার করি কোনো ভার্বের সাথে অ্যাস যুক্ত, অথবা কোনো ভার্বের সাথে ইএস যুক্ত, যেমন এই যে আমরা একটু এখানে ব্যবহার করছিলাম সিংস, এই যে এখানে অ্যাস যুক্ত করছি, অর্থাৎ এই যে ইজ, ওয়াজ, হ্যাজ, ভার্বের সাথে অ্যাস অথবা ভার্বের সাথে ইএস, এই জিনিসগুলোকেই মূলত মানে আমরা এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে ফোকাস করে আলোচনা করব। এখানে আমি বলে রাখি যে আমরা কিন্তু এখানে কোনো নির্ধারিত কোনো টেন্স ভিত্তিক আলোচনা হবে না, কারণ টেন্স যদি পাস্ট ইনডিফিনিট হয়ে যায় বা কোনো টেন্স যদি পাস্ট হয়ে যায় তখন তো, যদি পাস্ট ইনডিফিনিট হয় তখন তো আর অ্যাজ বাই এর ব্যবহার আসে না, কারণ আমরা কি বলি ডিড শি ডিড দ্য ওয়ার্ক। তো এই ক্ষেত্রে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেলে তো আমাদের ভার্বের সাথে অ্যাজ বাই এর চিন্তাটাই আসবে না। তো এই উদ্দেশ্যটা আমাদের এটা না, অর্থাৎ আমরা যে টেন্স আলোচনা করে আসছিলাম আগে চারটা ক্লাসে, সেটা উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো আমাদের এই সিঙ্গুলার ভার্বগুলো নিয়ে কাজ করা। আমাদের এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল ফোকাসের জায়গাটা হচ্ছে এই সিঙ্গুলার ভার্ব বলতে আমরা কী বুঝি, এই জিনিসগুলো নিয়ে কাজ করব। অর্থাৎ কখন আমরা মানে কোন প্রয়োজনে আমরা ইজ আনতেছি, কোন প্রয়োজনে ওয়াজ আনতেছি, অথবা তার সাবজেক্টটা কী হলে আমরা হ্যাজ দিব, এইগুলোই কি আমরা সিঙ্গুলার ভার্ব বলি। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে মূলত আলোচনাটা মানে নির্দিষ্ট থাকে সাধারণত এই ভার্বগুলো কেন্দ্রিক। আমরা এখানে আমরা যেগুলো প্লুরাল ভার্ব আছে, অর্থাৎ যে সিঙ্গুলার ভার্ব ছাড়া যে বহুবচনযুক্ত ভার্ব আছে, অর্থাৎ যেটাকে আমরা বলি প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্বটা আমরা যদি এই ভার্বগুলো কোথায় বসে সেটা যদি সঠিকভাবে বুঝে ফেলতে পারি তাহলে বাকি জায়গা তো অবশ্যই প্লুরাল ভার্ব হবে, এটা তো আমরা জানি। তো এই ক্ষেত্রে আমাদের ফোকাস থাকবে এই জায়গাটা। যেমন দেখেন আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম, এখানে কিন্তু আমি একটা ভার্ব অ্যাস নিয়ে চিন্তা করছি, অর্থাৎ আমার এখানে সাবজেক্ট কি গার্ল। তো গার্ল যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে তার ভার্বও কি সিঙ্গুলার, অর্থাৎ রুমে থাকা বালিকাটি ভালো গান গাইতে পারে, এরকম একটা বাংলা অর্থ এটা। অর্থাৎ এই রুমে থাকা বালিকাটি ভালো গান গাইতে পারে, তাহলে আমি বললাম দ্য গার্ল ইন দিস রুম, অথবা দ্য গার্ল ইন দিস হাউস, এরকম বলতে পারি সিংস ওয়েল। আবার এখানে অফ দিয়েও করা যায়, তখন আবার অর্থটি একটু ভিন্ন হয়ে যাবে, যে রুমে থাকা হবে না, তখন অর্থ হয়ে যাবে যে দ্য গার্ল অফ দিস রুম, এই রুমের বালিকাটি, অর্থাৎ এর যুক্ত হয়ে যাবে। দ্যাট মিনস যে রুল নাম্বার 1 যে কথাটা বললাম যে সাবজেক্ট অনেক ক্ষেত্রে প্রিপোজিশন দিয়ে যুক্ত হয়, এই প্রিপোজিশন বিভিন্ন রকম হতে পারে। আমরা অনেক সময় বলি যে দি পিপল অফ বাংলাদেশ, আমি বাংলাদেশ সংক্ষেপে লিখলাম, বিডি লিখলাম, বুঝে নিন, দ্য পিপল অফ বাংলাদেশ আর হ্যাপি যদি বলা হয়। দেখেন পিপল বাংলাদেশের জনগণ, অর্থাৎ অফ দিয়ে কিন্তু বাংলাদেশ, এখন অনেকে মনে করতে পারে এখানে মানে সাবজেক্ট বাংলাদেশ, তো বাংলাদেশের জন্য সাবজেক্টগুলোতে এখানে ইজ হওয়ার কথা ছিল, এরকম চিন্তা করে, আসলে না। দেখেন পিপল সাবজেক্ট এখানে, এই যে বাংলা পিপলের সাথে আর হচ্ছে, একেবারে যারা দুর্বল তাদের জন্য কথাগুলো বলতেছি, একদম যারা জিরো থেকে ইংরেজিটা বুঝতেছেন তাদের জন্য বলতেছি। অর্থাৎ মূল কথা হচ্ছে কোনো সাবজেক্ট যদি এরকম প্রিপোজিশন দিয়ে যুক্ত হয় তখন ওই প্রিপোজিশনের আগের যে পার্টটা ওইটাই সাধারণত সাবজেক্টকে ফোকাস করে, ওইটা কি আমরা সাবজেক্ট বলি। সাবজেক্ট বলতে আমরা এখানে দ্য গার্লকেই বুঝবো, সাবজেক্ট বলতে আমরা এখানে এই পিপলকেই বুঝবো। এই যে অফ বাংলাদেশ এটা সাবজেক্ট না, এই যে ইন দিস রুম এটাও সাবজেক্ট না, অর্থাৎ সাবজেক্ট মূলত এই প্রিপোজিশনের আগের পার্টটুকু। আমরা যদি এইভাবে সংক্ষেপে চিন্তা করি যে যখন কোনো এরকম প্রিপোজিশন দিয়ে যুক্ত হয় তখন প্রিপোজিশনের আগে যে পার্টটা থাকে ওইটাই হলো সাবজেক্ট, অর্থাৎ বেসিক সাবজেক্ট হচ্ছে ওইটার উপর বেস করে আমরা সাধারণত আমাদের
এই সাবজেক্টের উপর বেস করে আমরা পরের পার্টিকে ভাবটা বসাবো। যেমন দেখেন আমাদের এখানে দ্য গার্ল সাবজেক্ট ছিল, মাঝখানে ইন দিস রুমটাকে আমরা অ্যাভয়েড করে আমরা এই সিংস বসাইছি দ্য গার্ল দেখে। পিপল আমাদের সাবজেক্ট ছিল, অফ বাংলাদেশকে অ্যাভয়েড করে আমরা পিপলের পরে ভার্ব বসাইছি এই দ্য পিপলের পরে আর বসাইছি এই পিপল ফলো করে। তো এইভাবে প্রিপোজিশন এবং তার প্রিপোজিশন দিয়ে যখন কোনো অংশ যুক্ত হয় এইভাবে, তখন আমরা আগেরটাকে সাবজেক্ট ধরবো, প্রিপোজিশনের আগেরটাকে, এবং তারপর ওটাকে অনুযায়ী আমরা ভাবটা বসাবো এখানে। এখন ভাবটা কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে ডিপেন্ড করবে সাবজেক্টের উপর। যেমন এখানে সাবজেক্ট সিঙ্গুলার ছিল গার্ল, তাই সিংস হয়েছে। এখানে পিপল বহুবচন প্লুরাল, তাই এখানে আর হচ্ছে। ব্যাপারটা কি বুঝতে পারছি? অর্থাৎ এইভাবে আমরা বাক্যগুলো চিন্তা করবো, এবং আমরা যখন বাক্য তৈরি করবো তখন আমরা এইভাবে ভাববো। আমরা যদি বলি যে করোনার প্রতিষেধক, খেয়াল করেন, করোনার প্রতিষেধক আবিষ্কার হয়েছে, সাপোজ ধরলাম আবিষ্কার হয়েছে আর কি, এরকম একটা বাক্য আমরা লিখবো। তাহলে এখন দেখেন এই যে করোনার প্রতিষেধক, এটুকু ইংরেজি কি? যেমন আমরা যদি বলি স্কুলের ছাত্র, ওই যে র আছে, অর্থাৎ কোনো বাক্যে এরকম র থাকলে অফ দিয়ে করতে হয়। তাহলে আমরা জানি দ্য ভ্যাকসিন অফ করোনা বা করোনা ভাইরাস যাই বলেন আপনি, দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস। দেখেন এই যে আমার সাবজেক্টিভ পার্ট হলো, অর্থাৎ করোনার প্রতিষেধক, এইটা আমার সাবজেক্টিভ পার্টের মধ্যে পড়ছে, কিন্তু মূল সাবজেক্ট কিন্তু ভ্যাকসিন, এটা সাবজেক্ট। আমাদের পুরো অংশটা আনতে হয়েছে কারণ আমাদের একটা ফ্রেজ যুক্ত ছিল, করোনার প্রতিষেধক একটা ফ্রেজ যুক্ত অংশ ছিল, এটাকে পুরোটাকে আমার লিখতে হয়েছে। কেননা আমার এটা আলাদা করে লেখার সুযোগ নাই, করোনা আলাদা করে, প্রতিষেধক আলাদা করে লেখার সুযোগ নাই। যেহেতু একসাথে লিখতে হয়েছে অফ দিয়ে, লিখতে হবে ঠিকই, কিন্তু যখন আমি এখানে ভার্বটা দিব, অর্থাৎ এরপর যখন আমি ভার্ব বসাবো, তখন ভার্বটা ফোকাস করবে এই ভাইরাসকে বা এই করোনা ভাইরাসকে ফলো করে না, এটাকে ফলো করে ভার্ব বুঝবে না, ভার্ব বুঝবে অফের আগেরটা ভ্যাকসিনকে ফলো করে। দ্যাট মিনস আমি এখানে লিখবো এই যে আবিষ্কার হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আমরা আগের ক্লাসগুলোতে টেন্স আলোচনা করে আসছি, এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এটা প্যাসিভ ভয়েসে আছে। যারা টেন্স হতে পারে না তারা আমার আগের ক্লাসগুলো দেখে নিন। তাহলে হ্যাজ, দেখেন হ্যাজ বসতেছে, আমি কিন্তু এখানে হ্যাভ বসাই নেই, হ্যাভ বসাই নেই। কেন হ্যাভ বসাই নেই? কারণ আমার এই পার্টটার যে সাবজেক্ট ছিল ভ্যাকসিন, এটা সিঙ্গুলার, ভ্যাকসিনস না, অ্যাজ যুক্ত করে নিয়ে। তাহলে হ্যাজ বিন, কারণ বিন দিতে হয় প্যাসিভ ভয়েসে প্রেজেন্ট পারফেক্টে, হ্যাজ বিন আবিষ্কার হয় ইংরেজি কি, যেটা আগে কখনো ছিল না, নতুন করে আবিষ্কার হয়, সেটাকে আমরা কি বলি? ইনভেন্টেড। ইনভেন্টেড। অনেকে এখানে ডিসকভার দিয়ে দেবেন, আসলে ঠিক না। ডিসকভারের সাথে ইনভেন্টের পার্থক্যটা বলে দিই। ডিসকভার হচ্ছে আগে ছিল, কেউ জানতো না, কিন্তু নতুন করে হয়তো জিনিসটা মানুষ খুঁজে পাইছে, এরকম একটা ডিসকভার। যেমন ধরেন আমেরিকা মহাদেশ আগেও ছিল, তারপরে কলম্বাস এসে আবিষ্কার করছে, এটা ডিসকভার। হ্যাঁ, তো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা কন্টিনেন্ট, এরকম হতে পারে। কিন্তু এমন কিছু যেটা আগে কখনো ছিলই না, মানুষ নতুন করে আবিষ্কার করে, এটাকে বলা হয় ইনভেন্টেড। যেমন করোনা ভাইরাসের প্রতিষেধক কিন্তু এখনও পর্যন্ত আবিষ্কারই হয়নি, কেউ করতেই পারেনি, এবং এটা কোথাও নাই। সো নতুন করে যখন হবে তখন সেটাকে আমরা ইনভেন্টেড বলবো। তাহলে বলতে পারি দ্য ভ্যাকসিন অফ করোনা ভাইরাস হ্যাজ বিন ইনভেন্টেড। এই যে দেখেন ভাব বসাইছি হ্যাজ, আমি কাকে ফলো করে বসাইছি? এই ভ্যাকসিনকে, অর্থাৎ অফের আগেরটাকে ফলো করে বসাইছি। তো আশা করি এই 1 নম্বর রুলসটা আপনারা একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। এরকম অফ দিয়ে হতে পারে, ইন দিয়ে হতে পারে, আরও অনেক পজিশন দিয়ে হতে পারে, বিটুইন দিয়ে হতে পারে। তো আমরা চলে যাব 2 নম্বরে, রুলস 2। আসলে এগুলো রুলস না, আমি রুলস লিখতে আসলে ঠিক না, কারণ রুলস বলাটা এভাবে উচিত না। এগুলো আসলে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমাদের সেন্টেন্স কনস্ট্রাকশনের ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের বুঝতে হয়, এই জন্য আমি জাস্ট রুলস দিয়ে করতেছি। আপনারা অন্যভাবে আবার নিন না, কারণ এগুলো আসলে রুলস বলাটা ঠিক না, কারণ এরকম কোনো রুলস আসলে গ্রামাটিক্যালি নাই। এটা আসলে বাংলা থেকে ইংরেজি করার জন্য অথবা ইংরেজিটা বোঝার জন্য এটা আমার মানে পদ্ধতি, বা আমি হয়তো রুলস দিয়ে 1 নম্বর রুলস দিয়ে বোঝাচ্ছি আর কি। আচ্ছা, 2 নম্বর আসি। আমরা অনেক সময় দেখি যে সাবজেক্ট যদি পার্টিসিপল দিয়ে যুক্ত হয়, পার্টিসিপল দিয়ে সাবজেক্ট মাঝে মাঝে যুক্ত হতে পারে। এটা আবার কেমন? অর্থাৎ আমরা পার্টিসিপলের আলোচনা আমরা হয়তো এই ইউটিউবে আমার আগে ভিডিওগুলোতে করিনি, বাট আমি আমার একটা লাইভ ক্লাস নিয়েছিলাম ফেসবুকে, সেখানে হয়তো পার্টিসিপল নিয়ে আলোচনা করছি ব্যাপক। তাহলে এটা অনেক সময় প্রায় ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্ট প্রায়শই পার্টিসিপল দিয়ে যুক্ত হয়। কেমন দেখেন, এই বাংলা অর্থগুলো আমি বলে দিব যাতে আপনাদের পরবর্তীতে বাক্য তৈরি করতে সুবিধা হয়। বলা হচ্ছে দি ম্যান ওয়াকিং by the riverside
ইজ সিঙ্গিং, সিঙ্গিং সং, আমি সিঙ্গিং সং দিয়ে শেষ করে দিলাম। দেখেন এই যে একটা বড় বাক্য লিখলাম, এখানে দেখেন আমার সাবজেক্ট কোনটা আর মেন ভার্ব কোনটা। মেন ভার্ব হচ্ছে ইজ, ইজ সিঙ্গিং, এইটুকু অংশ আমার ভার্ব, যদিও ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, বাট পুরোটা মিলে আমাদের এখানে ভার্ব ধরলাম আমরা এটাকে। তাহলে এই যে ভার্বটা আমি বসাইছি ইজ, কাকে ফলো করে বসাইছি? দেখেন আমার সাবজেক্ট কোথায়, দ্য ম্যান, এই হলো সাবজেক্ট। এই যে ওয়াকিং বাই দ্য রিভার সাইড, এই পুরাটাই, এই পুরো অংশটাই আমার পার্টিসিপল যুক্ত। কোথায় পার্টিসিপল? এই যে ওয়াকিং, এইটাই সাধারণ আমরা জানি যে কোনো ভার্বের সাথে এরকম আইএনজি যুক্ত হয়ে যদি নাউন প্রোনাউনের সাথে বসে সরাসরি, তাহলে সেটাকে আমরা পার্টিসিপল বলে থাকি। যদিও জিরান্ডের মধ্যেও আইএনজি হয়, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে। এগুলো আমরা জিরান্ড পার্টিসিপলের ক্লাসগুলো আলোচনা করবো, বা আগেও হয়তো আমি আমার ফেসবুক লাইভ ক্লাসগুলোতে করছি। তাহলে দেখেন ওয়াকিং হচ্ছে এখানে ভার্ব আইএনজি এবং এটা হলো পার্টিসিপল, এবং এই পার্টিসিপল দিয়ে দেখেন একটা পুরো অংশ যুক্ত করে দিয়েছে শুধুমাত্র ফার্স্ট সাবজেক্টটাকে রেখে। এবং এই যে কাজটা আমরা কখন করি, অর্থাৎ এই যে এটার বাংলা অর্থ কি, দ্য ম্যান ওয়াকিং বাই দ্য রিভার সাইড ইজ সিঙ্গিং সং, অর্থ কি? নদীর পাশ দিয়ে মানে হাঁটা লোকটা একটা গান গাইতেছে। এই যে দেখেন বাংলা অর্থ কি দাঁড়াইছে, যে এই অংশটুকু যদি আমি বাংলা করি, নদীর পাশ দিয়ে হাঁটা লোকটা, নদীর পাশ দিয়ে হাঁটা লোকটি। তাহলে খেয়াল করেন আমার নদীও সাবজেক্ট না, নদীর পাশ দিয়ে হাঁটাও সাবজেক্ট না, আমার সাবজেক্ট হচ্ছে লোকটি, কারণ গান কে গাইতেছে? লোকটি। তাহলে কে দিয়ে প্রশ্নগুলো সাবজেক্ট ওইটাই হয়, তাহলে লোকটি। দ্যাট মিনস দেখেন বাংলা যদি আপনারা এরকম কোনো ফ্রেজ দিয়ে বাক্য তৈরি করতে চান, তো তখন আপনারা এই পার্টিসিপল রুলসটা ফলো করবেন। যে আমরা যদি কখনো বলি ধরেন নদীর পাশে বসে থাকা ছেলেটি, হ্যাঁ, তখন আমরা কি বলবো? দ্য বয় সিটিং বাই দি রিভার। আমি জাস্ট এই অংশটুকু করলাম। এবার আবার যদি বলা হয় যে ঢাকা শহরে বসবাস করা লোকগুলা, কি লিখবেন? দ্য পিপল লিভিং ইন ঢাকা। দেখেন এগুলো কিন্তু কোনো সেন্টেন্স না, এগুলা কোনো সেন্টেন্স না, এগুলা একটা সেন্টেন্সের একটা পার্ট হয়েছে। পার্টিসিপল দিয়ে যে অংশটা হয় সেটা একটা সেন্টেন্সের ফ্রেজ বা একটা পার্ট হয়, একটা ফ্রেজ হয়, কিন্তু এটা কিন্তু মূল বাক্য হয়ে যায় না। কারণ এটা বাক্য হওয়ার জন্য আমার এখনো বাক্যের ফিনিট ভার্ব বা টেন্সের ভার্ব লাগবে। তাহলে এই যে বললাম দ্য বয় সিটিং বাই দ্য রিভার, নদীর পাশে বসে থাকা ছেলেটা, এখন আমি এখানে ভার্ব দিব। এই যে বললাম দ্য পিপল লিভিং ইন ঢাকা, অর্থাৎ ঢাকায় বসবাস করা মানুষগুলো, এখন আমি এখানে ভার্ব দিব। যে নদীর পাশে বসে থাকা ছেলেটা কি করতেছে, আমি বলি যে, আমি যদি বলি যে লুকস অ্যাট মি, আমার দিকে তাকায়, বা আমি যদি অন্য কোনো টেন্সেও নেই, দেখেন আমি কিন্তু লুকস বানাইছি, কারণ আমার এখানে যে বয় সিঙ্গুলার ছিল, আমার এখানে কিন্তু সিটিং বাই দ্য রিভার সাইড কিন্তু সাবজেক্ট না, বা সিটিং বাই দ্য রিভার সাবজেক্ট না, আমার মূল সাবজেক্ট হচ্ছে দ্য বয়। বয়কে ফলো করে আমি এখানে লুকস ব্যবহার করছি, ভার্ব ব্যবহার করছি। এখানেও তাই, আমি যদি বলি দ্য পিপল লিভিং ইন ঢাকা, ঢাকায় বসবাস করাগুলো কি, আমি যদি বলি যে লিড আ বিজি লাইফ, তাহলে খেয়াল করেন আমি যে ভার্ব এখানে V1 দিচ্ছি, এখানে কিন্তু আমি ভার্বের সাথে অ্যাজ দিই নেই। কেন দিই নেই? কারণ আমার পিপল বহুবচন, প্লুরাল। তাহলে আমি সাব যদি প্লুরাল হয়, তাহলে আমার ভার্বও কিন্তু প্লুরাল হবে, অর্থাৎ বহুবচন যুক্ত হবে। দ্যাট মিনস আমি লিখতেছি দ্য পিপল লিভিং ইন ঢাকা, ঢাকায় বসবাস করা লোকগুলো। এখন আমি এখানে তৈরি করতেছি ভার্ব দিয়ে বাকি অংশটা, লিড জীবনযাপন করে, আর বিজি লাইফ অর্থাৎ একটা ব্যস্ত জীবনযাপন করে। সাধারণত জীবনযাপন করার ক্ষেত্রে আমরা ভার্বটা লিড ব্যবহার করি, এটা ভার্ব প্রেজেন্ট ফর্ম। লিড আ বিজি লাইফ অর্থাৎ ব্যস্ত জীবনযাপন তারা অতিবাহিত করে। এইভাবে আমরা যখন বাক্যগুলো তৈরি করব কোনো ফ্রেজ দিয়ে, ফ্রেজ সাধারণত আইএনজি যুক্ত ভার্ব দিয়েও হয়। এই ফ্রেজ দুইভাবে হয়। ফ্রেজ কিন্তু আপনারা অনেকেই জানেন, ফ্রেজ আইএনজি যুক্ত ভার্ব দিয়ে হয়, আবার অনেক সময় ফ্রেজ ভার্বের থার্ড ফর্ম দিয়েও হয়। এইভাবে তখন কখন আইএনজি দিয়ে হয়? যখন অ্যাক্টিভ সেন্স মিন করে, অ্যাক্টিভ সেন্স মিন করে, আর প্যাসিভ সেন্স মিন করলে থার্ড ফর্ম দিয়ে হয়। যেমন দেখেন এখানে কেমন বুঝবেন কোনটা অ্যাক্টিভ প্যাসিভ? আমি যে বলতেছি নদীর পাশে বসে থাকা ছেলেটা, তাহলে দেখেন ছেলেটাই তো বসে আছে, অর্থাৎ এই সিটিং যদি বলি, সিটিংটা কে সিট করতেছে, কে বসে আছে? ছেলেটাই তো বসে আছে। তার মানে এই পার্টিসিপল ভার্বের সাথে তার আগের সাবজেক্টের সম্পর্কটা যদি আপনার অ্যাক্টিভের হয়, মানে সাবজেক্ট যদি নিজেই ওই আইএনজি যুক্ত ভার্বের কাজটা করতে পারে, তাহলে সেটা অ্যাক্টিভ সেন্স। এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দ্য বয় সিটিং, এই যে দ্য পিপল লিভিং, দেখেন পিপলরাই লিভ করতেছে। দেখেন ম্যান ওয়াকিং, ম্যানই ওয়াক করতেছে। দ্যাট মিনস সাবজেক্টের সাথে
বা এই পার্টিসিপেলের আইনযুক্ত ভার্বের আগে যে সাবজেক্ট থাকবে বা যে নাউন প্রোনাউন থাকবে তার সাথে যদি ওই ভার্বের সম্পর্কটা অ্যাক্টিভের হয়, অ্যাক্টিভের ভাবে কীভাবে বুঝবেন? ওই সাবজেক্ট যদি ওই কাজটা করতে পারে, যেমন দেখেন ম্যানই তো ওয়াক করতেছে, বয়ই তো সিট করতেছে, পিপলই তো লিভ করতেছে, দ্যাট মিনস এই সাবজেক্টের সাথে এই ভার্বের সম্পর্কটা অ্যাক্টিভের। যদিও এই বাক্যটা পুরোটাই অ্যাক্টিভ, বাক্যটা আমার এখানে কিন্তু আমি এই মেন ভার্ব থেকে বাক্যটা আমি কিন্তু প্যাসিভও করতে পারতাম, কিন্তু আমার এই অংশটুকু অর্থাৎ এখান থেকে শুরু করে এই অংশটুকু কিন্তু আমার অ্যাক্টিভ সেন্স মিন করতেছে, এখান থেকে শুরু করে এই অংশ কিন্তু আমার অ্যাক্টিভ সেন্স মিন করতেছে। বা এটার মধ্যেও তাই, ওয়াক থেকে দ্য ম্যান থেকে শুরু করে রিভার সাইড পর্যন্ত আমার যে সেন্সটা সেটা কিন্তু অ্যাক্টিভ সেন্স মিন করতেছে, কিন্তু পরবর্তীতেও প্যাসিভ সেন্স মিন করতে পারে। যেমন এখানে আমি বলতে পারি যে নদীর পাশে বসে থাকা ছেলেটাকে শাস্তি দেওয়া হয়েছে, তাহলে কি হবে দেখেন, দ্য বয় সিটিং by the river has been punished। এই বাক্যটা খেয়াল করেন, এই বাক্যটা লিখলাম দ্য বয় সিটিং বাই দ্য রিভার, দ্য বয় সিটিং বাই দ্য রিভার, এই অংশটুকু কিন্তু অ্যাক্টিভ সেন্স মিন করতেছে, অর্থাৎ নদীর পাশে বসে থাকা, অর্থাৎ এই বয়ের সাথে সিটিংয়ের সম্পর্ক হচ্ছে অ্যাক্টিভের, এই জন্য ভাবটা আইনজি হচ্ছে এবং তার অর্থ হচ্ছে ছেলেটা নদীর পাশে বসে আছে বা বসে থাকা ছেলেটা। কিন্তু এইটুকু দেখেন হ্যাজ বিন পানিশ, এবার কিন্তু অ্যাক্টিভ না, এটা প্যাসিভ, অর্থাৎ এটা প্যাসিভ সেন্স মিন করতেছে এবং মূলত পুরো বাক্যটাই প্যাসিভ ভয়েস, এই পুরো বাক্যটাই হচ্ছে প্যাসিভ ভয়েস। কারণ আমার বেসিক যে ভার্বটা মেন ভার্বটা হ্যাজ বিন পানিশড এটা প্যাসিভ হয়েছে, দ্যাট মিনস ফিনিট ভার্বটা প্যাসিভ হয়েছে। প্যাসিভ কীভাবে হলো ওটা? কারণ এই বাক্যের যে ফিনিট ভার্ব যেটা টেন্সের ভার্ব, এই পার্ট এই আইএনজি এটা কিন্তু টেন্সের ভার্ব না, এই যে লিভিং এটা কিন্তু টেন্সের ভার্ব না, এই যে সিটিং এটাও কিন্তু টেন্সের ভার্ব ছিল না, এই যে ওয়াকিং এটাও কিন্তু টেন্সের ভার্ব ছিল না, এগুলো পার্টিসিপলের ভার্ব। পার্টিসিপলের ভার্ব কখনো টেন্সের ভার্ব হয় না। টেন্সের ভার্ব কোনটা? যেটা ফিনিট ভার্ব, অর্থাৎ যেই ভার্বটা দিয়ে টেন্স নির্ণয় করা যায়। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে দ্য বয় সিটিং বাই দ্য রিভার সাইড লুকস অ্যাট মি, এই বাক্যটা কোন টেন্সে আছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত কোন টেন্সে আছে, আপনি বলবেন এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে। কীভাবে বুঝলেন? এই লুকস দেখে বুঝছেন। একইভাবে আমি যদি বলি যে এখান থেকে শুরু করে এই যে আগের বাক্যটা লিখছিলাম যে দ্য ম্যান ওয়াকিং বাই দ্য রিভার সাইড ইজ সিঙ্গিং সং, এই বাক্যটা কোন টেন্সে আছে, আপনি বলবেন প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে। কীভাবে বুঝবেন? ইজ সিঙ্গিং দেখে, কারণ কন্টিনিউয়াসই অ্যামিজারের উপর আইনজি হয়। তাহলে আপনি যে ভার্বটা দেখে টেন্স নির্ণয় করতেছেন ওই ভার্বটা যদি অ্যাক্টিভে হয় তাহলেই সেন্টেন্সটা অ্যাক্টিভ, ওই ভার্বটা যদি প্যাসিভে হয় তাহলেই সেন্টেন্সটা প্যাসিভ। তবে পার্টিসিপলের সাথে যে সাবজেক্ট যে অংশটা থাকে ওইটা অ্যাক্টিভ সেন্টেন্স না, বাট অ্যাক্টিভ সেন্স মিন করে, অর্থাৎ অ্যাক্টিভের একটা এখানে অ্যাক্টিভ বা প্যাসিভের একটা আলামত বা একটা গন্ধ পাওয়া যায়, কিন্তু তাই বলে ওটা অ্যাক্টিভ সেন্টেন্স না। যেমন আমি যদি বলি দ্য বয় সিটিং বাই দ্য রিভার, এই অংশটুকু কিন্তু কোনো সেন্টেন্সই না, সেন্টেন্স হতে গেলে এই পার্টটা রাখবে। দ্য পিপল লিভিং ইন ঢাকা, এই পার্টটা কিন্তু কোনো সেন্টেন্স না, এটা একটা ফ্রেজ, এই পার্টিসিপলকে যুক্ত করছে, এটা কোনো সেন্টেন্স না। তাহলে আমি এটাকে অ্যাক্টিভ সেন্স বলতে পারি কিন্তু অ্যাক্টিভ সেন্টেন্স বলতে পারি না। অ্যাক্টিভ সেন্টেন্স বলতে গেলে আমার পুরোটাকে বলতে হবে, দ্য পিপল থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটাকে বলতে হবে, এটা হলো অ্যাক্টিভ সেন্টেন্স। আবার দেখেন এই যে এটা প্যাসিভ ছিল, তার মানে আমার এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরোটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্স, কারণ আমার বেসিক ভার্বটা টেন্সের ভার্বটা প্যাসিভে আছে, এই জন্য আমি পুরোটাকে বলতেছি প্যাসিভ সেন্টেন্স। কিন্তু আমার এই বয়ের সাথে সিটিংয়ের যে সম্পর্কটা এটা সেন্স মিন করতেছে এই অংশ, শুধু এতটুকু, এই দ্য বয় সিটিং, দ্য পিপল লিভিং, দ্য বয় সিটিং, দ্য ম্যান ওয়াকিং, এই অংশটুকুর সেন্স মিন করতেছে অ্যাক্টিভের, তাই আমরা পার্টিসিপল ভার্বটা আইনে নিচ্ছি। যদি শুধু এই অংশটুকুর সেন্স মিন করতো প্যাসিভের তাহলে আমরা ভার্বটা থার্ড ফর্ম নিতাম। যেমন দেখেন আমি যদি বলি এরকম, যদি বলি যে শাস্তি পাওয়া ছেলেটি আমার কাছে এসেছে, তাহলে এখন খেয়াল করেন শাস্তি পাওয়া ছেলেটি আমার কাছে এসেছে। এবার দেখেন আমার সাবজেক্ট কি? শাস্তি পাওয়া ছেলেটা। তাই আমি বলতে পারি দ্য বয় পানিশড, অর্থাৎ এবার আর অ্যাক্টিভ সেন্স মিন করে না, এই বয়ের ছেলেটার সাথে শাস্তি পাওয়াটার সম্পর্ক অ্যাক্টিভ সেন্স মিন করে না, দ্যাট মিনস বয়ের পরে সরাসরি আমি ভার্বে থার্ড ফর্ম নিচ্ছি। এটা কি বলা হয়? প্যাসিভ পার্টিসিপল, এটাও পার্টিসিপল, দ্য বয় পানিশড। এবার আমি লিখবো যে আমার কাছে এসেছে ভার্ব হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, তাহলে হ্যাজের পরে হ্যাজ কাম কার কাছে? টু মি, আমার কাছে। তাহলে দেখেন এই পুরো বাক্যটা কিন্তু অ্যাক্টিভ, এখান থেকে শুরু করে পুরো বাক্যটা কিন্তু অ্যাক্টিভ। কেন? কারণ দেখেন হ্যাজ কাম এটা হলো অ্যাক্টিভ সেন্স মিন করতেছে, অর্থাৎ আমার যে বাক্যের যে ফিনিট ভার্ব যেটা টেন্সের ভার্ব হ্যাজ কাম, এটা টেন্সের ভার্ব, এই টেন্সের ভার্ব অ্যাক্টিভ আছে, তাই আমি বাক্যটাকে বলবো অ্যাক্টিভ বাক্য। কিন্তু আমার এই বয়ের সাথে পানিশডের সম্পর্কটা সেন্সটা মিন করতেছে প্যাসিভের, কিন্তু এই জন্য আমি এইটুকুকে বলতে পারি
যে প্যাসিভ সেন্স কিন্তু প্যাসিভ সেন্টেন্স না, কারণ এটা তো কোনো বাক্য নাই অংশটুকু। বাক্য বলতে গেলে পুরোটাকে বলতে হবে। আশা করি এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার। আমরা আরেকটা দুটা নিয়ম আলোচনা করব, যদিও একটা পার্টে শেষ করা যাবে না, কারণ এগ্রিমেন্টের এই পার্টটাও আমাদের কয়েকটা পার্টে শেষ করতে হবে। তাহলে আমরা 2 নম্বর পার্টিসিপল যুক্ত সাবজেক্ট এবং তার সাথে ভার্বের সম্পর্কটা দেখলাম। তখন এখানেও কিন্তু আমি দেখেন এই বয় দেখে আমি কিন্তু হ্যাজ বসেছি, অর্থাৎ আমার পানিশড কিন্তু আমার সাবজেক্টের কোনো অংশই না। এখানে বলতে পারতো যে শিক্ষকের দ্বারা শাস্তি পাওয়া ছেলেটা, বলতে পারতো যে শিক্ষকের দ্বারা শাস্তি পাওয়া ছেলেটা, তখন কি বলতাম দ্য বয় পানিশড, এখানে অ্যাড করে দিতাম দ্য বয় পানিশড বাই হিজ টিচার বা বাই দি টিচার। অর্থাৎ তারপরে ওই হ্যাজই হয়তো হ্যাজ কাম টু মি, কারণ ওটাতে বাই যুক্ত হয়ে গেল, বাকি অংশ তো আমার সেমই থাকবে, হ্যাজ কাম টু মি, যে আমার কাছে এসেছে এই অংশটা। অর্থাৎ এইভাবে বাক্যগুলো বড় হয়, কিন্তু দেখেন মূল সাবজেক্ট আমার কোথায় আছে, দেখেন তার সাথেই সম্পর্ক হ্যাজের। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে বাক্য তৈরি করতে আপনার সুবিধা হবে। গেল পার্টিসিপল। আমরা 3 নাম্বার রুলসটা পার্টিসিপলের সাথে অনেকটা রিলেটেড, এটাও আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত সাবজেক্ট। আমি একটু মনে করে দিই সবাইকে যে আমরা কিন্তু রাইট ফ্রম ভার্বের আলোচনা করতেছি। এর মধ্যে আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। অর্থাৎ রাইট ফ্রম ভার্বের মধ্যেও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে। অর্থাৎ রাইট ফ্রম ভার্ব পারার জন্য টেন্স পারতে হবে, টেন্স আমরা আগের 4টা ক্লাস আলোচনা করে আসছি। ভয়েস পারতে হবে, ওই টেন্সের মধ্যে আবার ভয়েস আছে, অ্যাক্টিভ প্যাসিভ আছে। প্যাসিভটাই আমরা সাধারণত ভয়েস বলি, ওটা আমরা আলোচনা করে আসছি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ওটাও আলোচনা করে আসছি আমরা আগের ক্লাসগুলোতে। আজকে আমরা আলোচনা করতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মধ্যে 2টা নিয়ম আলোচনা হয়েছে আমাদের। 3 নাম্বার রুলস, এখানে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন আসলে কী জিনিস। রিলেটিভ প্রোনাউনটা আসলে কি, আমরা রিলেটিভ প্রোনাউন যে বলি, রিলেটিভ প্রোনাউন বলতে আসলে আমরা বুঝি নাউন অথবা প্রোনাউন, এদের পর একটা WH কোশ্চেন থাকে, অথবা কিছু কিছু ক্ষেত্রে দ্যাট থাকে, অনেক সময় দ্যাট থাকে, কিছু কিছু ক্ষেত্রে আবার বাটও থাকে। তো আমরা আসলে এই 2টা মানে উদ্দেশ্য আমাদের আপাতত না, আমরা এগুলো আরও বিস্তারিত আমার এটা আজকেই আমি সম্ভবত একটা লাইভ ক্লাস নিয়েছি, তো ওইখানে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। সো মূলত আমাদের মূল কথা হচ্ছে এই রিলেটিভ নাউন প্রোনাউনের ঠিক সাথে WH কোশ্চেন যখন থাকে, তখনই আমরা ওই WH কোশ্চেনটাকে রিলেটিভ প্রোনাউন বলি। এটা কিন্তু শুধু WH কোশ্চেন না, তখন এই নাউন প্রোনাউনের সাথে কোনো WH কোশ্চেন যখন বসে, তখন ওই নাউন বা প্রোনাউনটা কি ওই WH কোশ্চেনটা মিন করে, এবং যখন এই ঘটনাটা ঘটে তখনই তাকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। যেমন এই যে বলি না আমরা দ্য বয় হু, আমরা বলি দ্য পেন হুইচ। তাহলে দেখেন এই যে বয়ের সাথে WH কোশ্চেন হু আছে, তার মানে এটা কিন্তু WH কোশ্চেন না, এটা রিলেটিভ প্রোনাউন। দ্য পেনের পরে হুইচ আছে, এই হুইচটা কিন্তু WH কোশ্চেন না, এটা রিলেটিভ প্রোনাউন। দ্যাট মিনস এইরকম কোনো নাউনের সাথে, বা প্রোনাউন হতে পারে, অনেক সময় প্রোনাউন হয়, আমরা বলতে পারি হি হু, এটাও বলতে পারি হি প্রোনাউন, তার সাথে WH কোশ্চেন। অর্থাৎ এই যে WH কোশ্চেনগুলো নাউন প্রোনাউনের পরে বসে ওই নাউন প্রোনাউনের সাথে সম্পর্ক মিন করতেছে। আপনি যদি প্রশ্ন করেন কে, তাহলে ছেলেটা, তার মানে তার সাথে সম্পর্ক আছে। আপনি যদি বলেন কোনটা, বলেন পেনটা, কলমটা। আপনি যদি বলেন কে, হি, অর্থাৎ এরকম সম্পর্কটা পাওয়া যায়। এইগুলোকে আমরা বলি রিলেটিভ প্রোনাউন। আর এই রিলেটিভ প্রোনাউনগুলো যখন বাক্যে বসে, তখন কিন্তু তারপরে যে ভার্বটা হয়, অর্থাৎ এরপরে যে আমি ভার্বটা দিব, এই ভার্বটি পূর্বের নাউন বা প্রোনাউনকে ফলো করে। এই কথাটা অনেকেই জানেন, তাও আমি বললাম। যেমন দেখেন, আমি যদি এখানে দ্য বয় হু এর পরে ভার্ব বসাতে চাই, তাহলে আমাকে বয় ফলো করে ভার্ব বসাতে হবে। মানে বয়, তার সাথে বয় যে ধরনের ভার্ব নেবে, যেহেতু বয়টা সিঙ্গুলার, আমি ইজ নিতে পারি, প্রয়োজনে আমি ওয়াজ নিতে পারি যদি কখনো প্রয়োজন হয়, আমরা কখনো হ্যাজ নিতে পারি প্রয়োজন হলে, কখনো আমরা ভার্বের সাথে নিতে পারি গোজ, ডাজ, এগুলো নিতে পারি। পেন্স যদি আমি এখানে বহুবচন করে দিই, তাহলে কিন্তু এরপর যে ভার্বটা হবে সেটা কিন্তু আর হয়ে যাবে। অর্থাৎ হুইচ দেখে কিন্তু ভার্ব হচ্ছে না, পেন্স দেখে হচ্ছে। এই যে হি এর পরে হু লিখছি, হু এর পরে এখানে যদি ভার্ব দিই, তাহলে ভার্বটা সিঙ্গুলার ভার্ব, অর্থাৎ হি যে ভার্ব নেয় সেটা হবে ইজ হতে পারে। একটা বাক্য দিয়ে বোঝায়, যেমন বলা হলো দ্য ম্যান হু ড্যাশ গোয়িং টু দ্য, কি বলা যেতে পারে, স্কুল দিয়ে দিলাম, স্কুল নিউ মি। এই যে রিলেটিভ প্রোনাউন একটা বাক্য তৈরি করলাম, তাহলে দেখেন এই যে দ্য ম্যান, এখানে বলা হচ্ছে হু রিলেটিভ, অর্থাৎ ম্যান নাউন, তার সাথে সম্পর্ক আছে এই WH কোশ্চেনে, এটাকে বলতে পারি আমরা রিলেটিভ প্রোনাউন। এখন এখানে দেখেন গোয়িং এর আগে একটা ভার্ব বসাতে হবে, তাহলে দ্য ম্যান হু, আমি এখানে কি বলবো ওয়ার,
কেন ওয়ার বলতেছি? কারণ ম্যান বহুবচন, আর ম্যান যেহেতু অনেকগুলা, তাই আমি ওয়াজ বলতে পারবো না। যদিও হু আছে, হু এর পর অনেকে মনে করে যে হু এর পরে মানে ইজ হয় বা হু এর পরে মানে ওয়াজ হয়, বসাই দিই, আসলে তা না। তাহলে দ্য ম্যান হু ওয়ার, আবার ওয়ার কেন হলো? কারণ গোয়িং আইন যেহেতু ভার্ব আছে, তার আগে তো ওয়ারই হবে। তাহলে দ্য ম্যান হু ওয়ার গোয়িং টু স্কুল নিউ, এখানে আরেকটা ভার্ব আছে নিউ, এটা যদিও পাস ইনফিনিটে গেছে, কিন্তু এইখানে দেখেন এই যে ওয়ার ভার্বটা এটা কাকে ফলো করে হয়েছে? দ্য ম্যানকে, অর্থাৎ হুকে ফলো করে না। হু এর ঠিক আগের নাউনটাকে, যেখানে বলছিলাম ভার্বটি পূর্বের নাউন প্রোনাউনকে ফলো করে বসবে। তো আশা করি আমরা এই পর্যন্ত ব্যাপারটা ক্লিয়ার। আমরা এরপরে আট এক্সাম্পল প্রায় আসে, যেমন বলা হয় ইট ইজ আই হু এম এই স্টুডেন্ট। খেয়াল করেন এই যে এই হু, হু এর পরে কিন্তু এখানে ইজ হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কেন? কারণ দেখেন আই এর পরে ইজ হয় না, আয়ের পরে এম হয়, অর্থাৎ হু ফলো করে হয় নাই, হয়েছে আই ফলো করে। তাহলে আনসার হবে হু এম আই, এম এ স্টুডেন্ট। এইগুলো জিনিসগুলো আমাদের রিলেটিভ প্রোনাউন ক্ষেত্রে খুব কাজে লাগে। সো আমরা এর পরের পার্ট ইনশাল্লাহ এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের 3টা আলোচনা করলাম, আরও কয়েকটা নিয়ম আলোচনা করবো। পরের পার্টটা দেখার আমন্ত্রণ রইল।